আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে হামলা, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী। যুদ্ধ চাই না, কিন্তু মাথা নত করব না, ট্রাম্পের রক্তচক্ষুর সামনে তেহরানের হুঙ্কার। ইরানে মার্কিন হামলার আশঙ্কায় পোলিশ নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ। আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান। ওয়াশিংটনে ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার ক্রমবর্ধমান কৌশলগত উত্তেজনা, যেখানে প্রথম শিরোনামটি আমাদের জানাচ্ছে যে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় একেবারে প্রস্তুত অবস্থায় রয়েছে, যা সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে একটি চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এবং আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের সামরিক প্রস্তুতির খবর বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে তাৎক্ষণিক এবং গভীর প্রভাব ফেলে থাকে। এই পরিস্থিতির প্রেক্ষাপট যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে পেন্টাগন এবং মার্কিন সামরিক কমান্ড তাদের কৌশলগত অবস্থানগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে, যার মধ্যে পারস্য উপসাগরে মোতায়েন করা নৌবহর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অন্যতম। এবং সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের প্রস্তুতি কেবল একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং এটি দীর্ঘমেয়াদী গোয়েন্দা তথ্য এবং আঞ্চলিক নিরাপত্তার হিসাব নিকাশের উপর ভিত্তি করে নেওয়া একটি সুপরিকল্পিত পদক্ষেপ। মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের পেছনে মূলত তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে তাদের ভূ-রাজনৈতিক আধিপত্য বজায় রাখার বিষয়টি সবচেয়ে বেশি কাজ করছে। তবে একই সাথে সামরিক বাহিনীর এই নির্দেশের অপেক্ষায় থাকার বিষয়টি একটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল হিসেবেও ব্যবহৃত হতে পারে, যাকে আন্তর্জাতিক কূটনীতির ভাষায় কোয়ার্সিভ ডিপ্লোমেসি বা চাপ প্রয়োগের কূটনীতি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি একটি বৃহত্তর সামরিক সংঘাতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, নাকি এটি কেবল আলোচনার টেবিলে নিজেদের অবস্থান ভারী করার জন্য একটি মহড়া মাত্র? তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রবল সামরিক চাপ এবং রক্তচক্ষুর বিপরীতে আমাদের দ্বিতীয় শিরোনামটি তেহরানের অত্যন্ত দৃঢ় এবং স্পষ্ট একটি অবস্থানকে তুলে ধরছে, যেখানে ইরানের শীর্ষ নেতৃত্ব থেকে সরাসরি হুঙ্কার দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা কারো কাছে মাথা নত করবে না, যা মূলত তাদের দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য এবং সক্রিয় প্রতিরক্ষা নীতিরই একটি সুস্পষ্ট প্রতিফলন। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যে ইরানের এই বিবৃতিটি অত্যন্ত সুকৌশলী। একদিকে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তা দিচ্ছে যে তারা গায়ে পড়ে কোনো সংঘাতের সূচনা করতে আগ্রহী নয়, যা তাদেরকে কূটনৈতিকভাবে একটি সুবিধাজনক অবস্থানে রাখছে। অন্যদিকে তারা তাদের অভ্যন্তরীণ জনগণ এবং আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করছে যে বাইরের যে কোনো চাপ বা আগ্রাসন মোকাবিলা করার মতো পূর্ণ সক্ষমতা এবং মানসিক দৃঢ়তা তাদের রয়েছে। তেহরানের এই আত্মবিশ্বাসের পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে গত কয়েক দশক ধরে নানা ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে থেকেও তারা নিজেদের একটি শক্তিশালী দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে, যেখানে তাদের আধুনিক প্রযুক্তি, ড্রোন এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে দেখা যায় যখনই দেশের বাইরে থেকে এই ধরনের কোনো বড় হুমকি আসে তখন তাদের জাতীয়তাবাদী চেতনা আরও তীব্র হয় এবং সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ দেশের অখণ্ডতা রক্ষায় একতাবদ্ধ হয়ে যায়, যা সরকারকে বাইরের চাপ মোকাবিলায় একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক শক্তি প্রদান করে। মার্কিন হামলার তীব্র আশঙ্কার মধ্যেই পোল্যান্ড সরকার তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে এবং এই ঘটনাটি প্রমাণ করে যে পরিস্থিতি কতটা গুরুতর আকার ধারণ করতে পারে বলে ইউরোপীয় দেশগুলো আশঙ্কা করছে।
সাধারণত আন্তর্জাতিক কূটনীতিতে কোনো দেশ যখন তার নাগরিকদের অন্য একটি দেশ থেকে সরিয়ে নেওয়ার বা ইভ্যাকুয়েশন করার নির্দেশ দেয় তখন এটিকে একটি রেড অ্যালার্ট বা সর্বোচ্চ বিপদের সংকেত হিসেবে ধরে নেওয়া হয়, কারণ সরকারগুলো তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে প্রাপ্ত অত্যন্ত স্পর্শকাতর তথ্যের ভিত্তিতেই এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। পোল্যান্ড, যা ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র, তাদের এই পদক্ষেপ কেবল তাদের নিজস্ব নাগরিকদের নিরাপত্তার জন্যই নয়, বরং এটি সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে এই ধরনের নির্দেশনার ফলে ওই দেশে বসবাসরত প্রবাসী, ব্যবসায়ী এবং কূটনীতিকদের মধ্যে কী ধরনের একটি মানসিক চাপ এবং অনিশ্চয়তার সৃষ্টি হয়, কারণ তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে তাদের ব্যবসা, চাকরি এবং দৈনন্দিন জীবন গুটিয়ে ফেলে একটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হতে হয়, যা অর্থনীতি এবং ব্যক্তিগত জীবনের উপর একটি বিশাল নেতিবাচক প্রভাব ফেলে। এই ইভ্যাকুয়েশন প্রক্রিয়ার লজিস্টিক্স বা ব্যবস্থাপনাও বেশ জটিল, কারণ যখন একটি দেশে হামলার আশঙ্কা থাকে তখন বাণিজ্যিক ফ্লাইটগুলো বাতিল হয়ে যায়, আকাশপথ অনিরাপদ হয়ে পড়ে এবং তখন নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইট বা সামরিক পরিবহনের ওপর নির্ভর করতে হয়, যা রাষ্ট্রীয় কোষাগারের ওপরও চাপ সৃষ্টি করে। আপনারা যারা প্রতিনিয়ত বৈশ্বিক খবরের আপডেট পেতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। পাকিস্তান আবারও আফগানিস্তানের অভ্যন্তরে হামলার সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছে, যা এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘদিনের জটিল এবং ভঙ্গুর সীমান্ত সম্পর্ককে নতুন করে একটি খাদের কিনারায় দাঁড় করিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই সীমান্ত, যা ঐতিহাসিকভাবে ডুরান্ড লাইন নামে পরিচিত, তা নিয়ে বিতর্ক এবং উত্তেজনা বহু দশকের পুরনো। কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এই নতুন হুঁশিয়ারির পেছনে মূল কারণ হিসেবে তারা দাবি করছে যে আফগান ভূখণ্ড ব্যবহার করে কিছু নির্দিষ্ট গোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে এবং পাকিস্তান তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার স্বার্থে প্রয়োজনে আফগানিস্তানের ভেতরে ঢুকে এই ধরনের কার্যকলাপ নির্মূল করতে বাধ্য হবে। পাকিস্তানের এই কঠোর অবস্থান মূলত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের একটি বহিঃপ্রকাশ, কারণ তারা মনে করে যে সীমান্ত এলাকায় শান্তি নিশ্চিত করতে না পারলে তাদের দেশের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা চরমভাবে বাধাগ্রস্ত হবে। অন্যদিকে আফগানিস্তানের বর্তমান প্রশাসন পাকিস্তানের এই ধরনের হুঁশিয়ারিকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে এবং তারা বারবার আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করার চেষ্টা করছে যে তাদের মাটি ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের ক্ষতি করতে দেওয়া হবে না। এই দুই বিপরীতমুখী অবস্থানের কারণে সীমান্ত সংলগ্ন এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে। একটু ভেবে দেখুন, প্রতিদিনের এই উত্তেজনা, সীমান্ত বন্ধ হয়ে যাওয়া এবং সামরিক উপস্থিতির কারণে ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা কতটা ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে, যা একটি বিশাল মানবিক সংকটের জন্ম দিচ্ছে। বিশ্বের এক প্রান্তে যখন সামরিক প্রস্তুতি এবং হামলার হুঁশিয়ারি চলছে, ঠিক তখনই ওয়াশিংটন থেকে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী এবং কিছুটা বিস্ময়কর খবর আমাদের পঞ্চম শিরোনামে জায়গা করে নিয়েছে, যেখানে বলা হয়েছে যে মার্কিন রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ উদ্যোগে গঠিত বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বোর্ড অফ পিস গঠনের মূল উদ্দেশ্য হল প্রথাগত সামরিক হস্তক্ষেপের বাইরে গিয়ে বিশ্বব্যাপী চলমান বিভিন্ন সংঘাত এবং ভূরাজনৈতিক উত্তেজনাগুলোকে আলোচনার টেবিলে নিয়ে আসা এবং একটি টেকসই সমাধানের পথ খুঁজে বের করা, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় কূটনীতিক, পলিসি মেকার, অর্থনীতিবিদ এবং কৌশলগত বিশ্লেষকরা একত্রিত হয়ে ভবিষ্যৎ শান্তির রূপরেখা প্রণয়ন করবেন।
একদিকে যখন মার্কিন সামরিক বাহিনী চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে, ঠিক তখনই এমন একটি শান্তি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হওয়া মার্কিন প্রশাসনের ক্যারেট অ্যান্ড স্টিক বা পুরস্কার ও শাস্তি নীতির একটি চমৎকার উদাহরণ, যেখানে তারা বিশ্বকে এই বার্তা দিতে চাইছে যে তারা যেমন নিজেদের স্বার্থরক্ষায় সামরিকভাবে কঠোর হতে প্রস্তুত, ঠিক তেমনি শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টাতেও তারা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠকে মূলত আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা চুক্তিগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানা গেছে। কারণ আধুনিক বিশ্বে শান্তি মানে কেবল যুদ্ধ না হওয়া নয়, বরং একটি স্থিতিশীল এবং ন্যায়ভিত্তিক বৈশ্বিক অর্থনীতি নিশ্চিত করাও এর একটি বড় অংশ।